উপনির্বাচনে জয়ী প্রার্থীদেরকে কেন্দ্র করেও কি এবার শপথ জটিলতা? 4 বিধানসভার উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ, আর এখনো পর্যন্ত এই শপথ নিয়ে রাজভবনের তরফ থেকে কিছু জানানো হয়নি। বিধানসভাকে কিছুই জানায়নি রাজভবন, আর এমন পরিস্থিতিতে সোমবার বিধানসভার অধিবেশন বসতে চলেছে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, ঠিক কি হতে চলেছে এবার? কারণ এর আগের বারে ভগবান গোলা এবং বরানগর কেন্দ্রকে নিয়ে আমরা দেখেছি দুই জয়ী প্রার্থীর শপথ নিয়ে জটিলতা। এবারও কি সেরকমই আশঙ্কা করা হচ্ছে শ্রেয়সী? দেখো, এখনো পর্যন্ত যা পরিস্থিতি হয়ে রয়েছে সেখানে আমরা প্রথমে দেখেছিলাম বিধানসভার তরফে রাজ্যপালকে একটি চিঠি পাঠানো হয়। পরবর্তীকালে দেখেছি রাজ্যপালের তরফে সেই চিঠির উত্তরে আরেকটি চিঠি পাঠানো হয়েছে। এখন সেখানে কিন্তু বেশ কিছু প্রশ্ন জানতে চাওয়া হয়েছিল এবং ইতিমধ্যেই কিন্তু বিধানসভার পক্ষ থেকে সেই চিঠি, অর্থাৎ রাজ্যপাল যে বিষয়গুলো জানতে চেয়েছেন তার উত্তর দিয়ে কিন্তু সেই চিঠিরও উত্তর বিধানসভা থেকে রাজভবনে চলে গেছে। কিন্তু তারপরে এখনো পর্যন্ত রাজভবন থেকে নির্দিষ্টভাবে কোনো উত্তর আসেনি শপথ গ্রহণ সংক্রান্ত বিষয় নিয়ে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে একটা বিকল্প ভাবনা চিন্তার জায়গা তৈরি হচ্ছে, যেখানে কার্যত গতবারের যে চিত্র তৈরি হয়েছিল সেই চিত্রই কিন্তু পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। গতবার আমরা যেরকম দেখেছিলাম যে যে জয়ী প্রার্থী তাদের শপথ গ্রহণ ঘিরে দীর্ঘ টালবাহানার পরে তারপরে দেখা যায় যে সেক্ষেত্রে রাজভবনের পক্ষ থেকে ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত ডেপুটি স্পিকার বিধানসভার অধিবেশন চলাকালীনই তিনি হাউসের মধ্যেই বলেন যে তিনি সেটা করলে স্পিকারকে অসম্মান করা হবে, তাই জন্য তিনি সেক্ষেত্রে সরে দাঁড়ান। তখন স্পিকার বিধানসভার যে রুল রয়েছে সেই রুল অনুযায়ী কিন্তু দুই জয়ী প্রার্থী অর্থাৎ বরানগর এবং ভগবান গোলার দুই জয়ী প্রার্থীকে শপথ বাক্য পাঠ করান। এখন এক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু আজকে শনিবার এখনো পর্যন্ত বিধানসভার কাছে রাজভবনের তরফে নির্দিষ্ট কোনো তথ্য এসে পৌঁছয়নি শপথ বাক্য পাঠ করানো নিয়ে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সোমবার থেকে আমরা জানি যে বিধানসভার বর্ষাকালীন যে অধিবেশন সেই অধিবেশন শুরু হতে চলেছে। ফলে সেখানে কিন্তু ফের ওই একই ঘটনা, যেখানে বিধানসভার যে নির্দিষ্ট রুল রয়েছে, চ্যাপ্টার 2 এর যে নির্দিষ্ট রুল রয়েছে সেই রুল অনুযায়ী এই 4 জয়ী প্রার্থীকে শপথ বাক্য পাঠ করানোর একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে সার্বিকভাবে যদি এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে যদি বিধানসভার কাছে এখনো পর্যন্ত যেহেতু কোনো তথ্য নেই শপথ বাক্য পাঠ করানো নিয়ে, ফলে সেই রাজভবনের পক্ষ থেকে ফলে সেই জায়গা থেকে কিন্তু গতবারের যে চিত্র সেই চিত্রেরই পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ধন্যবাদ শ্রেয়সী। এই গোটা বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। শ্রমিক ভট্টাচার্য বিজেপির তরফ থেকে তিনি কি বলেছেন, সুজন চক্রবর্তী সিপিআইএম নেতার বক্তব্য শোনাবো এবং সৌম্য আইচ কংগ্রেস নেতা তার বক্তব্য শোনাবো। রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান এবং সাংবিধানিক প্রধান, এই দুজন প্রধানের মধ্যে যে অনভিপ্রেত সংঘাত তৈরি হয়েছে সেটা কাম্য নয়। আপনি রাজ্যের সাংবিধানিক প্রধানকে মানবেন না আর সংবিধানের শপথ নেবেন। আপনি প্রতি পদক্ষেপে রাজ্যপালকে চ্যালেঞ্জ করবেন, প্রতিনিয়ত রাজ্যপালকে বিভিন্নভাবে আক্রমণ করবেন, তাহলে রাজ্যপাল তার ডিসক্রিশনারি পাওয়ার অ্যাপ্লাই করছে। আর প্রশাসনিক প্রধান তিনি যেটা খুব সহজভাবে হয় তিনি সেই রাস্তাটা ছেড়ে এই রাজনীতিটাকে বাঁচিয়ে রাখতে চাইছেন, রাজ্যপালের মধ্যে দিয়ে কেন্দ্র বিরোধিতার রাজনীতি। এটা ইস্যু না, এটাকে ইস্যু করার কেউ যদি চেষ্টা করেন আলাদা কথা। আগের বার যা ছিল এবারে 13 তারিখে ভোটের রেজাল্ট বেরিয়েছে, 22 তারিখে বিধানসভা, 10 দিনের মধ্যে ন্যাচারালি বিধানসভাতে শপথ হবে। আর তো অন্য কোনো কথা এবারে নেই। তাহলে 10 দিনের মধ্যে ডাকলো কেন? ডাকলো তো তখনই বিধানসভা থেকে জানানো হয়েছিল যে বিধানসভা অধিবেশনই করাই হবে। তাই 10 দিনের মধ্যে বিধানসভা, রাজ্যপাল অথবা রাজ্যপাল না আলাদা করে 10 দিনের মধ্যে করার তো কোনো দরকার হয় না। বিধানসভাতেই শপথ হবে। নির্বাচিত হওয়ার পর তার শপথে দেরি হওয়াটা, বিধায়ক হিসেবে তার কাজের সুযোগটাকে ব্যবহার করতে না দেওয়াটা এটা কখনোই ঠিক না। আবার এই 4 জন জনপ্রতিনিধিকে শপথ গ্রহণ করানোর জন্য রাজভবন আর নবান্নের দৈরথ শুরু হয়েছে। এটা ক্রিয়েশন ছাড়া আর কি বলা যাবে? কি প্রয়োজন আছে এসব? বাংলার মানুষের উপকার হয় এতে কিছু? আপনি শপথ গ্রহণ করাবেন, কিভাবে করাবেন, এই টাগ অফ ওয়ার এটা সৃষ্টি করা হচ্ছে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। সমস্যা জর্জরিত বাংলার যে সমস্ত জ্বলন্ত সমস্যা আছে সেই সমস্যা থেকে নজর ঘোরানোর জন্য এগুলোকে পরিকল্পিতভাবে সৃষ্টি করা। আমরা বারবার বলছি যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ পরিকল্পনায় এই রাজ্যে এইসবগুলো হয়। যে জায়গাগুলো থেকে জনপ্রতিনিধিরা জিতে এসছেন তাদের
যে সমস্ত কাজ কর্ম সবটাই তো আটকে যাবে যদি শপথ গ্রহণ না হয়। কে কেন্দ্র করে জটিলতা সৃষ্টি হয়েছে, কারণ এখনো পর্যন্ত রাজভবনের তরফ থেকে কিছু বলা হয়নি, আর তাই আশঙ্কা করা হচ্ছে বরানগর এবং ভগবান গোলার ক্ষেত্রে দুই জয়ী প্রার্থীর শপথকে কেন্দ্র করে যে জটিলতা তৈরি হয়েছিল এবারও কি সেরকমই পরিস্থিতি তৈরি হতে চলেছে। যদিও এক্ষেত্রে বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছে এটা পুরোটাই নবান্ন এবং রাজভবনের একটা যৌথ দ্বৈরথ, টাগ অফ ওয়ার চলছে। মানুষ সমস্যা জর্জরিত, সেই সমস্ত সমস্যাগুলোকে না দেখে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করা হচ্ছে, এমনভাবেই ব্যাখ্যা করা হচ্ছে। আমরা বিষয় নিয়ে কথা বলবো। তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শান্তনুদা, চার যে জয়ী প্রার্থী বিধানসভা উপনির্বাচনে তাদের যে শপথ, সেই শপথ নিয়েও এবার জটিলতা, কারণ রাজভবনের তরফ থেকে এখনো কিছু বলা হয়নি, আর এই বিষয়কে কেন্দ্র করে বিরোধীরা, বিশেষ করে কংগ্রেস এবং সিপিআইএম এর তরফ থেকে বলা হচ্ছে মানুষ আসলে সমস্যা জর্জরিত। নবান্ন এবং রাজভবনের তরফ থেকে এটা ক্রিয়েট করা হচ্ছে টাগ অফ ওয়ার, মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য। কি বলবেন? প্রথমত রাজ্যপালের এহেন আচরণ এই প্রথম নয়, এর আগেও শপথ গ্রহণ নিয়ে তিনি এই ধরনের গড়িমসি করেছেন। সদ্য সমাপ্ত বরানগর এবং ভগবান গোলার বিধানসভার উপনির্বাচনে তৃণমূলে জিতে আসা বিধায়কদের শপথ গ্রহণের ক্ষেত্রেও তিনি যথেষ্ট অসহযোগিতা এবং গড়িমসি করেছেন। এবং এক্ষেত্রেও আমরা চারটে বিধানসভার উপনির্বাচনে যে চারটেতে জিতেছি, তার মধ্যে তিনটে বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছি। তাই বিজেপির তল্পি বহনকারী, বিজেপির দলদেশে পরিণত হওয়া রাজ্যপাল খুব স্বাভাবিকভাবে আবার অসহযোগিতা করবে বা করছে, এটাই স্বাভাবিক। অন্যদিকে বামপন্থীদের এবং কংগ্রেসের কর্মীদের বলা প্রয়োজন যে তারা মানুষের রায়ে শূন্য হয়ে গেছে, সেটা তারা সবার আগে মেনে নিক। আজকে অধীরবাবু বা সুজন চক্রবর্তীর কজনকে সিবিআই বা ইডি দিয়ে বিব্রত করা হচ্ছে, তাদের বিরুদ্ধে বিজেপি কবার বিষোদ্গার করছে। আর তৃণমূল সরকারের টাকা আটকে দিচ্ছে, তৃণমূলের নেতাদের ইডি সিবিআই দিয়ে বিব্রত করছে, তৃণমূলের সরকারকে অসহযোগিতা করছে, আর তারপরে বলছে তৃণমূল কংগ্রেস বিজেপির সাথে নাটক করছে। তাদের এইসব মিথ্যাচার বাংলার মানুষ খুব ভালো মতোই বোঝে। তাই সিপিএম কেও শূন্য করে দিয়েছে, কংগ্রেসকেও শূন্য করে দিয়েছে। আগামী 34 বছরেও তারা হাত জোড়াজোড়ি করেও আর ঘুরে দাঁড়াতে পারবে। কিন্তু শান্তনুদা, বিজেপির তরফ থেকে বলা হচ্ছে আসলে রাজ্যপালের বিরোধিতার মাধ্যমে কেন্দ্র বিরোধিতার রাজনীতি করছে, এর মধ্যেও তৃণমূল কংগ্রেস। আমরা তো বারবার একটা কথা বলছি যে বর্তমানে রাজ্যপাল পদটাকে যেভাবে বিরোধী শাসিত রাজ্যে বিরোধী শাসিত রাজ্যগুলোকে ডিস্টার্ব করার জন্য ব্যবহার করা হচ্ছে, এটা শুধু বাংলা বলে না, সর্বত্র সেটা আমরা দেখছি। এবং রাজ্যপাল আজকে আর সাংবিধানিক পদ হিসেবে ব্যবহৃত হয় না, রাজ্যপালকে বিরোধী শাসিত রাজ্যগুলোতে পদ্মপালে পরিণত করা হয়েছে। তাই ইতিমধ্যেই আওয়াজ উঠেছে সারা দেশ জুড়ে যে রাজ্যপাল পদটাকে অবলুপ্ত করা উচিত। ধন্যবাদ। শান্তনু সেন, তৃণমূল কংগ্রেস নেতা, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। শপথকে কেন্দ্র করে এখানেও জটিলতা। বরানগর এবং ভগবান গোলার ক্ষেত্রে যে সমস্যা তৈরি হয়েছিল, এবারও চারজন জয়ী প্রার্থীর উপনির্বাচনে যে জয়লাভ করে চারজন প্রার্থী, তাদের শপথকে কেন্দ্র করেও জটিলতা সৃষ্টি হয়েছে। কারণ এখনো পর্যন্ত রাজভবনের তরফ থেকে বিধানসভায় কোনো রকম বার্তা যায়নি। যদিও অধ্যক্ষ তিনি চিঠি পাঠিয়েছিলেন, তাদের আর্জি আবেদন জানানো হয়েছিল, কিন্তু তার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল বেশ কয়েকটা প্রশ্ন উত্থাপন করেছিলেন। কিন্তু তার পরবর্তী সময় বিধানসভার তরফ থেকে তারও উত্তর দেওয়া হয়েছিল যে কেন এবং কোন পরিস্থিতিতে ভগবান গোলা এবং বরানগরে স্পিকার শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। কিন্তু তার পরবর্তী সময় রাজভবনের তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো রকম উত্তর আসেনি বলেই খবর পাওয়া যাচ্ছে। আর তাই আশঙ্কা করা হচ্ছে যে চার জয়ী প্রার্থীর শপথকে কেন্দ্র করেও কি সেই আগের পরিস্থিতি তৈরি হতে চলেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।